ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েট, কবি পরিচিতি। চার্লস কিংসলে, যার জন্ম 1819 সালে এবং মৃত্যু 1875 সালে, ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিশিষ্ট ইংরেজ ধর্মযাজক, উপন্যাসিক ও কবি। ইংল্যান্ডের ডেভনে জন্মগ্রহণকারী কিংসলে প্রাকৃতিক ইতিহাস ও সামাজিক সংস্কারে গভীর আগ্রহী ছিলেন। খ্রিস্টীয় সমাজতান্ত্রিক আন্দোলনের একজন প্রধান ব্যক্তিত্ব হিসেবে কিংসলে শ্রমজীবী মানুষের কল্যাণের পক্ষে কথা বলতেন এবং তার রচনায় সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরেন, যেমন তার উপন্যাস ইস্ট ও অ্যালটন লক এ দেখা যায়। এছাড়া ওয়েস্টওয়ার্ড হো এর মতো ঐতিহাসিক উপন্যাস এবং শিশুতোষ ক্লাসিক দ্য ওয়াটার বেবিজ এর জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিংসলের কবিতা তার গদ্যের তুলনায় কম পরিমাণে রচিত হলেও দ্য স্যান্ডস অফ ডি এর মতো স্মরণীয় ব্যালাডগুলিতে প্রায়শই প্রকৃতির সাথে তার গভীর সম্পর্ক ও নৈতিক শিক্ষামূলক বিষয়বস্তু ফুটে উঠেছে। তিনি রানী ভিক্টোরিয়ার গির্জাযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ইতিহাসের অধ্যাপক হিসাবেও দায়িত্ব পালন করেন। এখন আমরা এই কবিতার সামারিটা জানব। সামারি অফ দ্য পোয়েম অর্থাৎ কবিতার সারাংশ। দ্য স্যান্ডস অফ ডি ইংরেজ কৃষক পরিবারের তরুণী মেরির হৃদয় বিদারক মৃত্যুর কথা বর্ণনা করে। দ্য স্যান্ডস অফ ডি ইংরেজ কৃষক পরিবারের তরুণী মেরির হৃদয় বিদারক মৃত্যুর কথা বর্ণনা করে। এক ঝোড়ো দিনে তার বাবা মা তাকে একা পাঠিয়েছিলেন ডি এর বিপজ্জনক বালিয়াড়ি পেরিয়ে তাদের গবাদি পশুদের ডেকে আনতে। সে যখন বেরিয়েছিল তখন শক্তিশালী পশ্চিমের বাতাস সমুদ্রকে বিক্ষুব্ধ করে তুলেছিল, যার ফলে জোয়ার নাটকীয়ভাবে বেড়ে যায় এবং ঘন ঘূর্ণায়মান কুয়াশা নেমে এসে চারপাশ ঢেকে দেয়। দ্রুত এগিয়ে আসা জোয়ারের কবলে পড়ে মেরি মর্মান্তিকভাবে ডুবে যায়। পরের দিন সকালে জেলেরা তাদের জালে তার নিথর দেহ আবিষ্কার করে। প্রথমে তাকে আগাছা মাছ বা ভাসমান চুল ভেবে ভুল করলেও তারা দ্রুতই ভয়াবহ সত্যটি বুঝতে পারে। তারা তার দেহকে তীরে নিয়ে আসে এবং সমুদ্রের ধারে তাকে সমাহিত করে। মেরির অকাল মৃত্যু স্থানীয় সম্প্রদায়কে গভীরভাবে প্রভাবিত করেছিল। তার স্মৃতি তাদের তাড়া করত এবং বলা হয় যে এমনকি কয়েক বছর পরেও নাবিকরা ডি এর বিষণ্ণ বালিয়াড়ি পেরিয়ে তার ভুতুড়ে ডাক শুনতে পেত, যেন সে গবাদি পশুকে বাড়ি ফেরার জন্য ডাকছে। এখন আমরা এই কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর বালুচর, লিখেছেন চার্লস কিংসলে। ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। ও মেরি, যাও এবং গবাদি পশুদের বাড়িতে ডাকো। এখানে ক্যাটেল অর্থ গবাদি পশু। এটি একটি সরাসরি সম্বোধন যা একটি সরল জরুরি আদেশ দিয়ে একটি গ্রামীণ দৃশ্যপট তৈরি করে। কল দ্য ক্যাটেল হোম কথাটি দ্বারা কাজটি দৈনন্দিন হওয়ার কথা বলে, তবে এটি ক্রমবর্ধমান উদ্বেগেরও ইঙ্গিত দেয়। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, আর গবাদি পশুদের বাড়িতে ডাকো। পুনরাবৃত্তি অমঙ্গলের পূর্বাভাস বা তীব্র নির্দেশনার অনুভূতি তৈরি করে। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, আর গবাদি পশুদের বাড়িতে ডাকো। আরও পুনরাবৃত্তি উত্তেজনা তৈরি করে এবং মূল নির্দেশকে জোর দেয়, যা বোঝায় এটি একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি এর বালুকার উপর দিয়ে। ডি এর বালুচর একটি নির্দিষ্ট এবং সম্ভাব্য বিপজ্জনক পরিবেশের পরিচয় দেয়। বালুচর প্রায়শই পরিবর্তনশীল অনিরাপদ ভূমির ইঙ্গিত করে, আর ডি একটি বাস্তব নদী যার জোয়ার ভাটা সমতল ভূমি এগুলোর ভয়ঙ্কর রূপের জন্য কুখ্যাত। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম। পশ্চিমে হাওয়া উঠেছিল উন্মাদ ফেনিল। এখানে ওয়াইল্ড অর্থ উন্মাদ, ড্যাঙ্ক উইথ ফোম অর্থাৎ ফেনায় পরিপূর্ণ। প্রতিকূল অশুভ আবহাওয়ার পরিস্থিতি স্থাপন করে। ওয়াইল্ড এবং ড্যাঙ্ক উইথ ফোম একটি ঝঞ্ঝা, বিক্ষুব্ধ, শীতল ও সম্ভাব্য বিপজ্জনক পরিবেশের চিত্র আঁকে, যা সমস্যার ইঙ্গিত দেয়। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, আর একেলা গেল সে। এই সরল মর্মস্পর্শী লাইনটি তৎক্ষণাৎ মেরির দুর্বলতা ও বিচ্ছিন্নতা তুলে ধরে, ভয়ের অনুভূতিকে আরও তীব্র করে তোলে। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড। পশ্চিমের জোয়ার ধীরে ধীরে বালুকায় উঠে আসে। এখানে টাইড অর্থ জোয়ার, ক্রেপ্ট আপ অর্থ হচ্ছে বুকে ভর দিয়ে চলা। জোয়ারকে এখানে এমন এক শক্তি হিসাবে চিত্রিত করা হয়েছে যা ধীরে, লুকিয়ে এবং অবধারিতভাবে এগিয়ে আসে। ক্রেপ্ট আপ শব্দটি থেকে মনে হয় কোনো নিঃশব্দ কিন্তু ক্রমাগত আগ্রাসী হুমকির আভাস। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, বারে বারে বালুকায় উঠে আসে। এটা মূলত ওভারেরই সংক্ষিপ্ত ফর্ম, এটাকে পোয়েটিক কনস্ট্রাকশন বলে। পুনরাবৃত্তি ক্রমবর্ধমান জোয়ারের অবিরাম অপ্রতিরোধ্য প্রকৃতির উপর জোর দেয়।
অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, চক্রে চক্রে বালুকায় উঠে আসে। বারবার পুনরাবৃত্তি জলে সর্বব্যাপী ও অপ্রতিহত ছড়িয়ে পড়াকে তুলে ধরে। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ যায়। এটি জোয়ারের বিশালতা ও অপ্রতিরোধ্য রূপকে তুলে ধরে। দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, ঘূর্ণিঝড়া কুয়াশা নামে ঢাকে তীরের দেশ। এখানে মিস্ট অর্থ কুয়াশা, রোলিং অর্থ ঘূর্ণিঝড়া, হিট হচ্ছে হাইডের পাস ফ্রম, যার অর্থ ঢেকে ফেলা। এটি পরিবেশগত হুমকির আরেকটি মাত্রা যুক্ত করে। কুয়াশা দৃষ্টি রোধ করে মেরিকে দিশেহারা করে তোলে, যেন পলায়ন বা উদ্ধারের কোনো পথ নেই। এটি গভীর বিভ্রান্তি ও আসন্ন ধ্বংসের ইঙ্গিতবাহী। আর নেভার হোম কেম শি, তবু ফেরে না সে। এটি একটি হিমশীতল এবং সরাসরি মর্মান্তিক ঘটনার বর্ণনা। এই লাইনটি সুনির্দিষ্ট বিবরণ ছাড়াই মেরির পরিণতি নিশ্চিত করে। ও ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হিয়ার, ও এটা কি আগাছা নাকি মাছ নাকি ভাসমান চুল। এটি মেরিকে খুঁজতে থাকা ব্যক্তিদের সম্ভবত মাজিদের দৃষ্টিকোণে স্থানান্তরিত হয়। এই অলংকারিক প্রশ্নটি তাদের অনিশ্চয়তা এবং ভয়ঙ্কর আবিষ্কারকে প্রতিফলিত করে। প্রাথমিক অস্পষ্টতা ভয়াবহতাকে আরও বাড়িয়ে তোলে। আর ট্রেস অফ গোল্ডেন হেয়ার, সোনালি চুলের রাশি, এখানে ট্রেস অর্থ রাশি। এটি একটি নির্দিষ্ট সুন্দর এবং হৃদয় বিদারক বিবরণ প্রদান করে। সোনালি চুল মেরির তারুণ্য এবং নিষ্পাপতাকে তুলে ধরে। আর ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, ডুবে যাওয়া কোনো কন্যার কেশ, সরাসরি বস্তুটি শনাক্ত করে, মর্মান্তিক পরিণতি নিশ্চিত করে এবং অবশিষ্ট সমস্ত সন্দেহ দূর করে। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, জালের ওপরে সমুদ্র জলে। সমুদ্রে সাধারণ দৃশ্য মাছ ধরার জালের প্রেক্ষিতে এই আবিষ্কারটিকে আরও তীব্র বাস্তবানুগ করে তোলে। ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, এত সুন্দর স্যামন কবু দেখা যায়নি। এখানে ফেয়ার অত সুন্দর। এটি একটি শোকগাথা যা তাদের আবিষ্কারের অসাধারণ সৌন্দর্য ও মর্মান্তিক প্রকৃতির গভীর বেদনা ও উপলব্ধি প্রকাশ করে। এটি একটি করুণ তুলনা মেরির মৃত্যুর অস্বাভাবিকতাকে আরও সুস্পষ্ট করে তোলে। অ্যামং দ্য স্টেকস অন ডি, ডি নদীর খুঁটির মধ্যে, এখানে স্টেক অর্থ খুঁটি। এখানে মাছ ধরার খুঁটির উল্লেখ আছে, যা দৃশ্যটিকে ডি নদীর মোহনার বিশেষ ভৌগোলিক পরিস্থিতির সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করে। দ্য রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, তারা তাকে দাঁড় বেয়ে আনলো ফেনিল ঢেউয়ের উপর দিয়ে। এখানে রো অর্থ দাঁড় বাওয়া, অ্যাক্রস অর্থ আড়াআড়ি, রোলিং ফোম অর্থ ঘূর্ণমান। এখানে মেরির দেহের মর্মান্তিক উদ্ধারের কথা বলা হয়েছে। গড়িয়ে পড়া ফেনা সমুদ্রের হিংস্র ও অপ্রতিরোধ্য রূপকে আবারও মনে করিয়ে দেয় যে সমুদ্র এখন তাকে কেড়ে নিয়েছে। দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা। এখানে ক্রুয়েল অর্থ নিষ্ঠুর, ক্রলিং অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া। এখানে ফেনাকে মানব রূপ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে পার্সনিফিকেশন করা হয়েছে। পার্সনিফিকেশনটা কি? যখন আমরা কোনো অমানবকে মানবের মতো করে কল্পনা করি, যেমন আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমরা ছোটোবেলায় যেটা শুনেছি। চাঁদ তো মামা হয় না, কিন্তু চাঁদকে এখানে মানুষের মতো কল্পনা করে মামা ডাকা হচ্ছে। তাই এখানে এই মামা ডাকা হচ্ছে একটা পার্সনিফিকেশন। যেমনটা আমরা বিভিন্ন গল্পে শিয়াল মামা বলি, তো এখানেও এই মামা বলে তাকে মূলত পার্সনিফাই করা হয় বা মানব রূপ দেওয়া হয়। যেহেতু হামাগুড়ি দেওয়া এটা মানুষের বৈশিষ্ট্য, তো ফেনা হামাগুড়ি দিচ্ছে, এটা বলা অর্থ হচ্ছে তাকে মানবের মতো করে কল্পনা করা। নিষ্ঠুর শব্দটি প্রকৃতির উদাসীন অথচ ধ্বংসাত্মক শক্তিকে জোরালোভাবে তুলে ধরে। হামাগুড়ি দেওয়া শব্দটি ধীরে সুপ্তভাবে তার জীবন কেড়ে নেওয়া জোয়ারের প্রকৃতিকে প্রকাশ করে। দ্য ক্রুয়েল হাংরি ফোম, ক্ষুধার্ত নির্দয় ফেনা। সাগরকে এখানে আবারও মানব রূপ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে সাগরকে পার্সনিফাই করা হয়েছে। সাধারণত প্রাণীর ক্ষুধা লাগে, তো সাগরকে এখানে যখন ক্ষুধার্ত বলা হয়েছে, অর্থাৎ তাকে মানুষের মতো করে কল্পনা করা হয়েছে, তাই এখানে পার্সনিফিকেশন করা হয়েছে। এটিকে একটি শিকারী শক্তি হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। ক্ষুধার্ত শব্দটি ইঙ্গিত করে যে এটি তাকে গ্রাস করেছে। নিষ্ঠুর শব্দের পুনরাবৃত্তি সেই অনিবার্য ট্র্যাজেডির অনুভূতিকে আরও গভীর করে তোলে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, সমুদ্র কিনারে তার সমাধির পাশে। গ্রেভ অর্থ সমাধি বা কবর। তার দৈহিক যাত্রার করুণ ও বেদনাদায়ক পরিণতি। শেষ বিশ্রামের জায়গাটি সেই জলরাশিরই ধারে, যা তাকে কেড়ে নিয়েছে। বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটেল হোম, তবুও নৌকার মাঝিরা শোনে গবাদি পশুদের ডাক শেষে। অলৌকিক একটি বিষয় তুলে ধরা হয়েছে। তার মৃত্যু সত্ত্বেও তার আহ্বান প্রতিধ্বনিত হয়। এটি তার ভাগ্যের করুণ স্থায়িত্বকে আরও শক্তিশালী করে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি এর বালির প্রান্তে। শেষ লাইনটি স্থানটির স্থায়ী পরিস্থিতি এবং এর সাথে জড়িত
ট্র্যাজেডিকে জোর দিয়ে তুলে ধরে। এটি কবিতাটিকে একটি সাধারণ আখ্যান থেকে একটি মর্মস্পর্শী লোককাহিনীতে রূপান্তরিত করে। এখন আমরা এই কবিতার ওভারঅল থিমস এবং পোয়েটিক ডিভাইসেস সম্পর্কে জানব। ট্র্যাজেডি অ্যান্ড লস। কেন্দ্রীয় বিষয়টি হলো তরুণী মেরির মর্মান্তিক মৃত্যু, যাকে ডি নদীর বিশ্বাসঘাতক জোয়ারের স্রোতে গ্রাস করে নেয়। নেচারস ইনডিফারেন্স পাওয়ার। কবিতাটি প্রকৃতিকে বাতাস, জোয়ার, কুয়াশা, ফেনায় একটি শক্তিশালী, উদাসীন এবং শেষ পর্যন্ত ধ্বংসাত্মক শক্তি হিসাবে চিত্রিত করেছে। ফোরশ্যাডোয়িং। প্রাথমিক বর্ণনায় হিংস্র বাতাস এবং মেরি সম্পূর্ণ একা যাওয়ার দৃশ্য অবিলম্বে একটি অশুভ স্বর সৃষ্টি করে। রিপিটেশন। ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে কল দ্য ক্যাটেল হোম, ওভার অ্যান্ড ওভার দ্য স্যান্ড, ক্রুয়েল ফোম, যা উত্তেজনা তৈরি করে। গুরুত্বপূর্ণ বিবরণগুলিকে জোর দেয় এবং একটি শোকপূর্ণ গীতি কবিতার মতো ছন্দ তৈরি করে। পার্সনিফিকেশন। জোয়ার ধীরে ধীরে উঠেছিল, ফেনা নিষ্ঠুর এবং ক্ষুধার্ত, যা প্রকৃতিকে সক্রিয় গুণাবলী প্রদান করে। ইমেজারি। ঝোড়ো আবহাওয়া, তীব্র জোয়ার, সোনালি চুল এবং ফেনার প্রাণবন্ত বর্ণনা শক্তিশালী সংবেদনশীল অনুভূতি তৈরি করে। ব্যালাড ফর্ম। কবিতাটির গঠন সরল আখ্যান এবং পুনরাবৃত্তির ব্যবহার ঐতিহ্যবাহী ব্যালাডের কথা মনে করিয়ে দেয়, যা প্রায়শই ট্র্যাজেডি এবং ক্ষতির গল্প বলতে ব্যবহৃত হয়। হন্টিং অ্যাটমসফিয়ার। শেষের লাইনগুলিতে মেরির ডাকের দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি ও অতিপ্রাকৃত এবং স্থায়ী দুঃখের একটি শক্তিশালী এবং বিষণ্ণ অনুভূতি তৈরি করে। To conclude, I would like to say that if you find this video helpful, please subscribe to my channel, like the video, hit the bell icon so that you never miss an update. Thanks for watching. Happy learning.